ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয়নি, এখানে তিনি ডিপ স্টেটের মানে কারসাজি দেখতে পাচ্ছেন। তথ্য প্রমাণকে সাংবাদিকদের দেখাই দিলেই তো হয়ে যায়, আপনি দেখাচ্ছেন না কেন? আমাদের এটা আসলে পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি আমাদের দেশে খুব মনেই পড়ে না আছে, সবসময় সূক্ষ্ম স্থূল পুকুর চুরি সাগর চুরি ইত্যাদি নানান রকম বিশেষণ আমরা শুনে এসেছি, মানে তারই একটা ধারাবাহিকতা। ওনারা কি শপথ দিতে অস্বীকৃতি জ্ঞাপন করবেন? কেউ করবেন। যেদিন সংসদের যেদিন ওনাদের শপথ হবে, সুরসুর করে যে শপথ করবেন, সবার আগে যে সংসদে বসবেন। 11 দলীয় নেতাকর্মীদের বা সমর্থকদের, তাদের ভোটারদের, এজেন্টদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে। আগুন দেখেছেন? আগুন কোথায় ধরছে? যেখানে মোট ভোটার 3,19,909 জন, কিন্তু ভোট কাস্ট দেখানো হয়েছে 7,81,523। অষ্টম নবম দশম এরা কে কত ভোট পেতে কিন্তু যায় আসে না কারণ, কিন্তু ওইখানে ভোটটা বাড়াই দিলে পরে প্রদত্ত ভোটের সংখ্যা বেড়ে যায়, ফলাফলে নানা ধরনের কথা বলা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় না যে এটার মধ্যে খুব বেশি 9-6 হয়েছে। মানে তারেক রহমান পেয়েছেন 72,699 আর খালেদুজ্জামান পেয়েছেন 68,300। এত মানে পার্থক্যটা খুব কম মনে হচ্ছে না? মির্জা আব্বাসের যে পুরো বদনাম নাই, একদম উনি যে ফেরেশতা তুল্য ব্যক্তি তা তো নয়। এটা মানে জাতীয় পার্টি একটা আসনও পেল না, এটা কি আপনার কাছে কেমন মনে হয়? জাতীয় পার্টিতে বেসিক্যালি একটি চরিত্রহীন দল। জাতীয় পার্টির যিনি প্রধান তিনি নিজেই তো ভোট দেন নাই। আওয়ামী লীগ যে নো ভোট ক্যাম্পেইন করলো, তাতে কতটা সাড়া হলো? কোনো মতে নির্বাচনটা দেন, তারপরে কি করবো না করবো ওটা তো আমার মনেই আছে। বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মদ দিয়ে গুলি করেন, তিনি সেখানকার শিক্ষার্থী ছিলেন, এরকম কথা। কখনো আবার রাশ্মিকা মান্দানা, সেই ভারতীয় অভিনেত্রী। নির্বাচনের মৌসুম, এর মধ্য থেকেও আপনি আমাকে সময় দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। শুরু করি যে মানে নির্বাচনের ফলাফল দেখা গেল এবং তারপর পরাজিত পক্ষ বা যদি বলি যারা আসলে বিরোধী দলে যেতে যাচ্ছে, জামাত এবং 11 দলীয় জোট, তাদের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করে জামাতের আমির নাহিদ ইসলাম এবং মামুনুল হক কথা বললেন, তারা স্পষ্টতই কারচুপির অভিযোগ এনেছেন। জামাতের আমির বলছেন যে ডকুমেন্ট আছে, রেজাল্ট শিটে ঘষা মাজা হয়েছে এবং এটার জন্য সুনির্দিষ্ট প্রতিকারও তিনি চাইবেন। ব্যবস্থা না আনা হলে প্রতিকার না পেলে বাধ্য হবেন তারা নিজেরাই এখানে ব্যবস্থা নিতে, এরকমটাও বলছেন। এর আগে আসিফ মাহমুদও তিনিও বলেছেন যে কারচুপির অভিযোগ এনেছেন। আসলে আপনি একদম নির্বাচনের শুরু থেকে লক্ষ্য করছেন, কি মনে হয় কারচুপির অভিযোগটা কেমন? সাথে সাথে এটাও একটু বলি, তাদের পক্ষে যে প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ফ্রান্স মানে প্যারিস থেকে বলেন, তিনিও বলছেন যে ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয়নি, এখানে তিনি ডিপ স্টেটের মানে কারসাজি দেখতে পাচ্ছেন। আসলে ব্যাপারটা কি হলো? এটা হতে পারে, কারণ ডিপ স্টেট যেহেতু অত ডিপে তো আমি যেতে পারবো না, ওনাদের দেখার ওরকম দিব্য দৃষ্টি আছে, ওনারা দেখেছেন বলেছেন, এটা হয়েছে। কিন্তু আমার একটা কথা, আমার কথাটা হলো কি, যদি কারচুপির তথ্য প্রমাণ আপনার কাছে থাকে, আপনি সাংবাদিকদেরকে ডেকেছেন, সাংবাদিকরা কষ্ট করে আপনার কথা শোনার জন্য গিয়েছে, তাদেরকে আপনি জানিয়েছেন আপনাদের কাছে তথ্য প্রমাণ আছে, তো দেখেন না কেন? তথ্য প্রমাণকে সাংবাদিকদের দেখাই দিলেই তো হয়ে যায়, আপনি দেখাচ্ছেন না কেন? দেখাচ্ছেন না এই কারণে, আসলে এগুলি কিছু না। শুনেন, ছোটবেলায় যখন পরীক্ষার রেজাল্ট খারাপ হতো, প্রায় হতো, অত ভালো ছাত্র ছিলাম না, প্রায় খারাপ হতো। প্রতিবার যখন আমার বাবা মা জিজ্ঞাসা করতো রেজাল্ট খারাপ হলো কেন, আমার কিন্তু একটা অজুহাত কিন্তু প্রস্তুত থাকতো, সবসময় একটা অজুহাত প্রস্তুত থাকতো। শেষ পর্যন্ত বলতাম যে পরীক্ষা দিতে গিয়েছিলাম, সবই তো কমন পড়েছিল, যে কলমটা ভালো ছিল না, কালি সমস্যা হতো, অজুহাত একটা থাকে। ওই অজুহাতটা না দিলে পরে নিজের মনে একটা শান্তি পাওয়া যায়, যে তাহলে আমি কি বলবো। এখানেও এগুলি কি সিরিয়াসলি নিয়েন না। এখানে যে জিনিসটা হয়েছে আমি বলি আপনার, নাসিরউদ্দিন পাটোয়ারি, মামুনুল হক, এরা তো গুরুত্বপূর্ণ লোক ওনাদের কাছে। এখন ওনারা ফেল মারছেন, শফিকুর রহমান সাহেব পাশ করছেন, নাহিদ ইসলাম পাশ করছেন, এরা তো পাশ করছেন। এখন ওনারাই ঢাকায় আছেন, বাকিরা তো এখন আসেন নাই। এখন যারা পাশ করছেন তারা তাদের ফেল করা বন্ধুদের কি কোনো সান্ত্বনা দেওয়ার অধিকার তাদের নাই? আছে তো। সেই সান্ত্বনাটা ওনারা পাবলিক করলেন, সেই সান্ত্বনাটা জানানোর জন্য এইগুলি আয়োজন করে। আচ্ছা আপনি আমাকে বলেন, ওনারা কি এই দাবিতে, এই অভিযোগের প্রেক্ষিতে ওনারা কি সংসদ বর্জন করবেন? ওনারা কি শপথ দিতে অস্বীকৃতি জ্ঞাপন করবেন? কেউ করবেন। যেদিন ওনাদের শপথ হবে, সুরসুর করে যে শপথ করবেন, সবার আগে যে সংসদে বসবেন। ভাইরে একটা কথা বলি, শুনেন, জামাত জীবনে কোনোদিন এত সিট পায় নাই, এইবার এত সিট তারা পাইছে। যে কোনো কারণেই হোক, পরিবর্তিত পরিস্থিতি হোক,
বিএনপির কিছু গা ছাড়া ভাবের কারণে হোক, আওয়ামী লীগ না থাকার কারণে হোক, যে কোনো কারণে হোক, ওনারা অনেক আসন পেয়েছে। আপনি বিএনপির একজনকে জিজ্ঞাসা করেন তো, বিএনপির যে কোনো একজন নেতাকে জিজ্ঞাসা করেন তো, যে জামাতের এত আসন প্রাপ্তির পেছনে মূল কারণটা কি? দেখবেন বিএনপি যদি আপনার পরিচিত কোনো বিএনপির লোকজন থাকে, তাকে জিজ্ঞাসা করে দেখেন, সে নির্দ্বিধায় বলবে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এতটুকু নিয়েছে, তাদের তো এত পাওয়ার কথা না। এখন বিএনপি জানেন বলতেছে না কেন? বলতেছে না এই কারণে যে বিএনপি তো এমনি 200-র উপরে হয়ে গেছে, তাদের তার দরকার নাই, তারা ক্ষুব্ধ না কিন্তু। ওনারা ক্ষুব্ধ, ওনাদের এই বন্ধুদের তো বলতে হবে, মামুনুল হক বড় নেতা তো, উনি তো ফেল মারছেন রে ভাই। এখন তাহলে কি আসলে জনাব মাসুদ কামাল, আমাদের এটা আসলে পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি আমাদের দেশে খুব মনেই পড়ে না আছে, সবসময় সূক্ষ্ম স্থূল পুকুর চুরি সাগর চুরি ইত্যাদি নানান রকম বিশেষণ আমরা শুনে এসেছি, মানে তারই একটা ধারাবাহিকতা। আপনি যেহেতু আপনার কাছে বিশেষ করে প্রশ্ন, আপনি একদম নির্বাচনের দিন ভোট দেওয়ার তো নিজের সেই অভিজ্ঞতা তো আছেই, আর সারাদিন এবং রাত পর্যন্ত আপনি গণমাধ্যমগুলোতে ঘুরে বেরিয়েছেন, ভোটের লাইভ দেখেছেন, বিশ্লেষণও করেছেন। আপনি কি কোনো রকম কারচুপি আপনার চোখে পড়েছে? ওনারা যে কারচুপির অভিযোগ করছে সেই কারচুপি তো চোখে দেখা যাবে না, তাই না? ওই কারচুপি দেখতে হবে মনের চোখে। এই আল্লাহ ওনাদেরকে যে মন দিয়েছে, ওনারা দেখেছেন। আমি তো আবার বললাম, যদি সে ধরনের কোনো কারচুপি থাকে, প্রমাণ থাকে, ওনারা বলেছেন প্রমাণ আছে, তো প্রমাণটা ওনারা সাংবাদিকদের দেখাবেন না, কাকে দেখাবেন না ভাই? এই যে সাংবাদিকদের দেখানোর কথা আপনি আগেও বলছিলেন, আবারও বলছেন, সাংবাদিকরা কি, আপনার সাংবাদিক হিসেবে বিশ্লেষণ, সাংবাদিকরা কি সঠিক চোখে সঠিকভাবে দেখেছে? যেমনটা আসলে 18 নির্বাচনে দেখতে পায় নাই সাংবাদিকরা, রাতে ভোট হয়ে গেছে তারা দেখতে পায় নাই। বিবিসির একটা 2টা রিপোর্টই রেফার করতে পারি, এছাড়া খুব একটা পারি না দেশীয় গণমাধ্যমকে রেফার করতে। মানে গণমাধ্যম কি চোখ খোলা রেখে সব দেখতে পেয়েছে এবার? না, এবার কিছু কিছু নিউজ তো এসেছে, যেমন সিলেটের একটা নিউজ দেখলাম, সিলেট 1 আসনের জন্য ওইখানে প্রায় কয়েকজন লোক রাতের বেলা সন্ধ্যার পরে আপনার ভোট কেন্দ্রে গিয়েছিল। এটা নিয়ে এলাকা হইচই আরম্ভ হয়েছে, তারা বলছিল যে ভোট তারা করেছে, আপনার কি বলে সিল মারতে গেছিল। পরে অবশ্য তাদেরকে পুলিশে ধরে নিয়ে গেছে। তারপরের দিন তাদেরকে ছাড়িয়ে আনা যাওয়ার সময় ওখানকার যে জামায়াতের ক্যান্ডিডেট, উনি বলেছিলেন ওরা এখানে পরিচয় পত্র আনতে গিয়েছিল। এখন এখানে কোনটা কারণ, কোনটা ঘটনা, কোনটা অজুহাত, এটা তো আমি বলতে পারবো না। এইগুলি বলা বলি চলছে। ওদেরকে পুলিশ যদিও জানি তখনও ছাড়ে নাই। আবার ধরেন কোনো কোনো জায়গায় আমরা তো দেখেছি যে এক ভদ্রলোক সিল বানাতে গিয়ে ধরা খেয়েছেন। তো সিলটা উনি কেন বানাচ্ছিলেন? নিশ্চয়ই কোনো সিল, এই সিলটা তো অন্য কোনো কাজ হবে না, হবে না। এটা তো ইলেকশনে ব্যবহারের জন্য সিল। এই সিলটা বানানোর প্রয়োজনটা কি ছিল? তাহলে কি কোনো ব্যালট পেপার ছিল? যদি ব্যালট পেপারে হয় তাহলে সেই ব্যালট পেপারটা কোত্থেকে আসবে? তাহলে তারা ব্যালট পেপার ছাপিয়েছে, ছাপালে পরে ওটা কিভাবে ওখানে দিবে? এগুলি কিন্তু অনেকগুলি কারণ আছে, অনেকগুলি ঘটনা আছে। এই ঘটনাগুলি একটার সঙ্গে একটা জোড়া দিলে কিছু একটা দাঁড়ায়, কিন্তু সেটা কি দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত আমি স্পষ্ট দেখতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার হাতে একদম তথ্য প্রমাণ না থাকবে, ততক্ষণ পর্যন্ত তো সেই সন্দেহের উপর ভিত্তি করে আমি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবো না, এবং সিদ্ধান্তে উপনীত হওয়া যায়ও না, উচিত না। তো আমার কথাটা কিন্তু স্পষ্ট। আপনি সাংবাদিকদেরকে ডেকেছেন, ডেকে তাদেরকে আপনি বোঝানোর চেষ্টা করছেন যে কিছু একটা হয়েছে। তো সেটা যে বোঝাচ্ছেন, এটা সাংবাদিকরা বিশ্বাস করবে কেন? আপনার মুখের কথার উপর বিশ্বাস করবে? আপনি বলছেন আপনাদের কাছে তথ্য প্রমাণ আছে। তো আমার প্রশ্ন, সেই তথ্য প্রমাণ কেন আপনি সবাইকে দেখাচ্ছেন না? সবাইকে দেখালেই তো এত আলোচনা লাগে না, তখন তো এত আলোচনা, এত সন্দেহ দরকার পড়ে না। তো বলে দিচ্ছেন না কেন? আপনি দেখবেন কিছু কিছু লোক আছে, বুঝছেন, আমি বলি, আপনি দেখবেন কিছু কিছু লোক আছে, এই যে এইটা কিন্তু আমি অমুক লোক করেছে, আমি তার নাম বলবো না। আপনি নাম বলবেন না কেন? যদি আপনি নাম না বলতে পারেন তাহলে একজন করেছে এটা বলবেন। তার মানে আপনি যদি বলেন যে ওখানে অনেকগুলি ব্যবসা, অনেকগুলি স্টুডেন্ট ছিল, তাদের মধ্যে একজন আমাকে বলেছে, কিন্তু আমি তার নাম বলবো না, তার অর্থ হলো আপনি কিন্তু সবগুলি স্টুডেন্টকেই
সেই সন্দেহের তালিকার মধ্যে ফেলে দিলেন, এটা আপনি পারেন না। এবারে না নির্বাচনকে বলেন না ঘিরে এবং আগে থেকেই অনেক আগে থেকেই খুব নাম না বলার একটা সংস্কৃতি আছে, যে বোঝানো হচ্ছে কিন্তু নাম কেউ বলছেন না। এই মানে এক লাইনে যদি আপনার কাছে, আচ্ছা আরেকটু এটাও শুনিতে, এই অভিযোগের মধ্যে জামাতের আমির এটাও অভিযোগ করছে যে 11 দলীয় নেতাকর্মীদের বা সমর্থকদের, তাদের ভোটারদের, এজেন্টদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে, এই অভিযোগগুলো করেছে। আমরা যেমন বিএনপি জামাত জোট সরকার জিতবার পরে 2001 সালেও এরকম বেশ কিছু ঘটনা, তখন সংখ্যালঘুদের উপর হামলা আক্রমণের ঘটনা দেখেছিলাম আমরা। মানে এইবারও যে অভিযোগ করছে, এটা আপনি কিভাবে দেখছেন? মানে এরকম খুব যে গণমাধ্যমে দেখছি এরকম ঘটনা তা না, আমি অন্তত খুব একটা দেখি নাই। আসলে এই ঘটনাগুলো কতটা মানে কেমন ঘটছে বা কেমন দেখছেন আপনি? আগুন দেখেছেন? আগুনটা কোথায় ধরছে? আগুনটা কোথায় ধরছে বলেন? আচ্ছা, যদি আগুন ধরে থাকে তাহলে তার জন্য দায়ী কে? দায়ী কে? যে দায়ী তাকে যদি চিহ্নিত করে থাকেন, তার বিরুদ্ধে মামলা করছেন না কেন? অথবা যদি আগুন ধরে সেটা থামানোর দায়িত্ব কার? সরকারের। সরকার তো আপনাদেরই, সরকারকে বলেন না কেন? আপনি প্রেসের সামনে কখন আসবেন? যখন আপনি সরকারের কাছে যাবেন, সরকার কোনো প্রতিকার না করবে, কেউ কোনো প্রতিকার করছে না, কেউ আপনার কথা শুনছে না, তখন আপনি প্রেসের কাছে এসে অভিযোগ করবেন, দেখেন আমার এত বড় ক্ষতি হয়ে গেল, কেউ আমার কথা শুনে না। তখন আপনার এই আহাজারিটা আমি জাস্টিফাইড করে দিই। এর এক পর্যন্ত যেগুলো বলতেছেন এগুলো তো বাদ কি ভাই? জি, স্পষ্ট এগুলো বাদ দেখেন কি না বাদ। কোনো? জনাব মাসুদ কামাল, আপনি এবার একটু আসি গণভোটের বিষয়ে। মানে এই সাংবাদিকদের কাছে আসলে এই তথ্য বা চিত্রগুলো উপস্থাপন করা হয় নাই, আপনি বলছিলেন যে থাকলে সেগুলো উপস্থাপন করুন, তাহলে সাংবাদিকরা তথ্যচিত্র নিয়ে দেখাবেন। কিন্তু দেখছিলাম গণভোটের ব্যাপারে বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট করছে যে সেখানে তাদের বিশ্লেষণ বলছে যে রাজশাহী 4 আসনে গণভোট কাস্ট হয়েছে 244.295%, যেখানে মোট ভোটার 3,19,909 জন, কিন্তু ভোট কাস্ট দেখানো হয়েছে 7,81,523। সিরাজগঞ্জে 1 আসনে সেখানেও ভোট কাস্ট দেখানো হয়েছে মাত্র 7.899%, যেখানে জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে 60.83%। নেত্রকোনা 3, নেত্রকোনা 4, নেত্রকোনা 5 আসনেও হ্যাঁ ভোটের সংখ্যা ওই আসনগুলোর মোট ভোটারের চেয়েও বেশি দেখানো হয়েছে। এরকম আরো কয়েকটা আসলে তারা রিপোর্ট দিচ্ছে। আসলে গণভোটের কাহিনীটা কি হলো? মানে 244.295% দেখানো হয়েছে একটি আসনে। এটা ওরা যখন দেখিয়েছে, ওরা যখন রিপোর্ট করেছে, রিপোর্ট আমি দেখিনি, কিন্তু গণভোট নিয়ে কিন্তু কাল রাত 1:30টার সময় আমি একটা টেলিভিশনের টকশোতে ছিলাম, সেখানেও আমরা বিভিন্ন তথ্য পাচ্ছিলাম। তখন আমি একটা প্রশ্ন করেছিলাম কিন্তু এই গণভোট নিয়ে। সেই প্রশ্নটা এমন ছিল, আমি বলেছিলাম যে এখন এটা নিয়ে আমি পরে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে এখন রাত 1:30টা বাজে, এখনো আমরা জানি না যে ভোট কাস্ট হয়েছে কত শতাংশ। এটা আমি কেন জানি না? দেখেন, আমি আজকে 3 দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করি। শুরুর দিকে তো আমি মাঠ পর্যায়ে রিপোর্টিং করতাম, এবং সেই 91 যে ইলেকশন হয়েছে সেই নির্বাচনেও কিন্তু আমি রিপোর্টার ছিলাম তখন, এবং তখন আমি রিপোর্টিং করতে মাঠে যাইতাম। কোন একটা নির্বাচনী কেন্দ্রে যে আমরা সাংবাদিকরা প্রথম যায় দেখা করতাম প্রিজাইডিং অফিসারের সঙ্গে, এবং তাকে একটা প্রশ্নই করতাম যে কত % ভোট কাস্ট হয়েছে। এটা হলো প্রথম প্রশ্ন, কোথাও কোথাও একমাত্র প্রশ্ন, এবং আমরা তৎক্ষণাৎ একটা উত্তর পেতাম এই কারণে যে প্রিজাইডিং অফিসার জানতেন যে সাংবাদিকরা সেই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন যে এখন 2 ঘন্টা হয়ে গেছে, কত % ভোট কাস্ট হয়েছে, এবং উনি চট করে বলতে পারতেন। কেন বলতে পারতেন? কারণ ওই ভোটের যে ব্যালট পেপার গুলো সেগুলোতে একটা বইয়ের মতো করে থাকে, এক বই 100 টাকা। ওই বইটা যখন শেষ হয়ে যায়, পোলিং অফিসার যখন ওই বইটা থেকে ব্যালট পেপার দিয়ে থাকে, শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যালট পেপারটা, ওই বইয়ের মুড়িটা প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিয়ে তার আরেকটা বই নেয়। তো প্রিজাইডিং অফিসার সহজেই বলে দিতে পারে যে কয়টা বই ফেরত আসছে, প্রতিটা বই 100 করে। উনি কিন্তু বলে দিতে পারে, ধরেন একটা জায়গায় 4000 ভোট ছিল, 8টা বই ফেরত আসছে, বলতে পারে যে 800 ভোট হয়ে গেছে, 4000-এর মধ্যে 800 মানে 20% ভোট হয়ে গেছে। এটা বলা কিন্তু খুবই সহজ, এবং এই তথ্যটা ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে সহকারী রিটার্নিং অফিসার মানে ইওনকে পাঠাই দেন, ইওনও সেটা সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসারকে পাঠাই দেন, মানে ডিসি কে পাঠাই দেন, সেখান থেকে সেটা আপনার ঢাকায় চলে আসে। এখন তো ইলেকট্রনিক মানে আপনার আইটির যুগ, পাঠানো তো 1 টু মামলা, হোয়াটসঅ্যাপ করে দেওয়া যায়, ইমেল করা যায়, সঙ্গে সঙ্গে চলে আসে। এবং সেই জন্যই দেখা যায় যখন ভোট গ্রহণ শেষ হয়, ধরেন 4টা 5টা যাই হোক না কেন,
ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই সবাই জেনে যায় যে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে। কিন্তু এইবারের নির্বাচনে সেটা জানানো হয়নি। এই নির্বাচনে জানানো হয়েছে পরের দিন দুপুরের দিকে। কেন? এটাই ছিল আমার ওই পোস্টের প্রশ্ন। আমি সেখানে একটা সম্ভাব্য কারণ দেখেছিলাম যে তাহলে কি এটা এই কারণে যে গণভোটের ভোট কত হবে না হবে, গণভোট কত দেখানো হবে না হবে, তার সঙ্গে একটা সামঞ্জস্য রাখার জন্যই এই বিলম্বটা করা হচ্ছে। এটা হতে পারে এবং এটাই হয়েছে বলে আমার ধারণা। তা না হলে এই ভোট কত কাস্ট হয়েছে এটা বলার জন্য যদি আপনাকে প্রায় 18 ঘন্টা অপেক্ষা করতে হয়, তাহলে সেইটার মধ্যে একটা ঝামেলা আছে। এবং এই যে ডিজি স্ট্যান্ডার্ড এবং আরো অনেকে আপনি পাবেন, এরকম আরো অনেক পেতে থাকবেন। এই ভোটগুলি বাড়বে কোথায় জানেন? আমি বলি আপনাকে, তারা এই ভোটগুলি দেখান। যেমন ধরেন আপনার 12 জন ক্যান্ডিডেট, 12 জন ক্যান্ডিডেট, সবাই কিন্তু প্রথম এবং দ্বিতীয় জনের ভোট নিয়ে ব্যস্ত। কিন্তু যে অষ্টম নবম হয়েছে তার ভোট কিন্তু কত হলে কেউ জানে না। সে হয়তো ভোট পেয়েছে 30। আপনি যদি 30-এর আগে 1030 বানাই দেন, সেও খুশি, সবাই খুশি, কেউ কিন্তু আপত্তি করবে না। কারণ প্রথম এবং দ্বিতীয় তারা হয়তো ওই ভোট কেন্দ্রে পেয়েছে মনে করেন 5000, একজন 5000, একজন 7000 ধরা যায়। কাজে ওইদিকে নিচের দিকে কে অষ্টম নবম দশম এরা কে কত ভোট পেতে কিন্তু যায় আসে না কারণ। কিন্তু ওইখানে ভোটটা বাড়াই দিলে পরে প্রদত্ত ভোটের সংখ্যা বেড়ে যায়। এটা কিন্তু একটু হতে পারে। আমি মনে করি প্রদত্ত ভোটের সংখ্যা বেশি হলে পরে হ্যাঁ না ভোটারের সংখ্যা বাড়িয়ে দেওয়া যায়। এখন যদি প্রতি কেন্দ্রে এরকম বাড়াতে থাকে কে প্রশ্ন করবে? তো এরকম করতে যে দু একজন যারা অঙ্কে ভালো ওইটা বুঝতে পারবেন না, বাট যে প্রিজাইডিং অফিসার অঙ্কে একটু কাঁচা সে হয়তো লেজে গোবরে করে ফেলবে। সেটা যে আবার বিজনেস স্ট্যান্ডার্ডের চোখে পড়বে, তারা সেটা নিয়ে রিপোর্ট করবে। সেই রিপোর্ট আপনি পড়ে আমাকে বলবেন, আমি উত্তর দেবো, নো প্রবলেম। সিস্টেম ভালোই চলছে কিন্তু। এখন এটাকে ব্যাখ্যা কে করবে? ওই যেটা করেছে আপনি কালকে বলতে অপেক্ষা করেন, দেখা যাচ্ছে ইলেকশন কমিশন থেকে ওই রিপোর্টের কোনো রিজয়েন্টার দেয় কিনা, কোনো ব্যাখ্যা দেয় কিনা, দিবে না। দিবে না এই কারণে তারা জানে দিলেই আরো আলোচনা হবে, বরং চুপ করে থাকবে। আলোচনা শেষ, ভোট তো 60% হয়ে গেছে। শুনেন, এবং পরে ঢাকা আলোচনা শহরে আমি আসলে কি কোনো ঘুরছি। প্রভাব ফেলে না জনাব মাসুদ কামাল? কারণ আমার মনে আছে আমি সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা, তিনি 18 নির্বাচনের পরে আমি তাকে আমার অনুষ্ঠানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী বলছে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, 99% ভোট পড়েছে, এরকম এত শতাংশ, মানে সেটা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেটার ফলাফল থেকেই এটা বের করা হয়েছিল। কিন্তু পরে বলছেন যে তারপরে আর আসলে করার কিছু থাকে না, ভোট হয়ে যাওয়ার পরে আসলে আর করার কিছু থাকে না। তো পরে আসলে এগুলো উঠে এসে লাভ আছে, মানে কিছু হবে হয়? লাভ আছে, লাভ থাকবে না কেন? ওই যে নুরুল হুদার ওই সময় এই আলোচনাটা উঠেছিল বলেই তো আপনি নুরুল হুদাকে প্রশ্ন করতে পেরেছেন। ওইটা উঠেছিল বলেই তো আজকে নুরুল হুদার প্রসঙ্গটা আপনি আবার তুললেন। যে লোকগুলো নুরুল হুদাকে অপছন্দ করতো সেখানে অপছন্দের মাত্রা একটু বাড়লো। ওই ভোটটা কত খারাপ হয়েছে সেখানে মাত্রা কত আরেকটু যোগ হলো, থাকবে না কেন? ভাই কোনো কিছুই ফেলে নয়, এই সবগুলি থেকে যায়, মানুষের মনে থেকে যায়, কাগজে কলমে থেকে যায়। ওই লোকটাকে বিচার করার সময় এটা আলোচনায় চলে আসে। এগুলি ভোটের কোনো হেরফের হয় না। ভোট হেরফের লাভ কি? 18 নির্বাচন কতটা খারাপ হয়েছিল সেটা প্রমাণ করে আমার লাভ। খারাপ তো খারাপই, আমরা তো জানি খারাপ ছিল, এরকম আর কি। জি, মানে